আসসালামু আলাইকুম। আমি রিনা সালমা, বিভাগীয় প্রধান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আলোচনার প্রথমে আছে পরিকল্পনা সম্পর্কে। গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর। এই ধাপ বা স্তর বলতে আমরা কি বুঝি? প্রতিটা জিনিসের কাজ করতে গেলে আমরা একের পর একটা নীতি অনুসরণ করি বা ধাপ অতিক্রম করতে হয়। যেমন আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখন একটার পর একটা সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে হয়। ইচ্ছা করলে কিন্তু প্রথম থেকে তুমি নিচতলা থেকে দুইতলা উঠতে পারবে না, তাহলে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে তারপরে আস্তে আস্তে নিচতলা থেকে উপরতলা উঠতে হয়। ঠিক তেমনইভাবে গৃহ ব্যবস্থাপনার কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করার ফলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি বা গৃহের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়। তো আজকে ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আছে পার্ট 1-এ পরিকল্পনা সম্পর্কে আছে পরিকল্পনা। এখন ধাপগুলো দেখো, ধাপগুলো কি কি আছে? লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণ। এই ধাপগুলো লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু চক্রাকারে আবর্তিত হয়। এই গৃহ ব্যবস্থাপনার এই ধাপগুলো সুন্দরভাবে যদি আমরা অতিক্রম করি তাহলে গৃহের কাজগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হয়। আর এই ধাপগুলো অনুসরণ করলে কাজে সহজে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। তো প্রথমে আছে পরিকল্পনা। পরিকল্পনা বলতে কি বুঝি? কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কাজটা সম্পর্কে চিন্তা করা, কাজের পূর্বে চিন্তা করা, সেটাই হলো পরিকল্পনা। অর্থাৎ কাজটা কাকে দিয়ে করা হবে, কে করবে, কখন করবে, কত সময় ব্যয় হবে বা কত অর্থ ব্যয় হবে, এই সম্পর্কে যে পূর্বের যে ধারণা, সেই ধারণাটাই হচ্ছে পরিকল্পনা। তো এই পরিকল্পনা আমাদের লক্ষ্য অর্জনের একটা হাতিয়ার হিসেবে কাজ করে। আর এই পূর্ব সিদ্ধান্তকে পরিকল্পনা বলা হয়। উদাহরণস্বরূপ যদি বলি, লক্ষ্য দৈনন্দিন গৃহকর্ম সম্পাদন করা। তো গৃহকর্ম সম্পাদন করতে হলে তাহলে আমাদের এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই ধাপগুলো অবশ্যই অতিক্রম করতে হবে। কি কি? প্রথমে যে আছে পরিকল্পনা, তাই তো? তাহলে এই পরিকল্পনা করতে গেলে কি বলছে যে আমাদের উদাহরণে বলছি দৈনন্দিন গৃহকর্ম সম্পাদন করা। তাহলে গৃহের কাজ সম্পাদন করার জন্য এই গৃহের কাজগুলো কে করবে, কিভাবে করবে, কত সময় ধরে করবে বা কার কার সহযোগিতা করবে। একাধিক ব্যক্তিও কাজগুলো সম্পাদন করতে পারে, একজন ব্যক্তি সম্পাদন করবে বলে কথা না। তাহলে এগুলো কত সময়ের মধ্যে সম্পাদন করতে হবে ইত্যাদি বিষয়ে আগে নির্ধারণ করা থাকে হলো পরিকল্পনার মাধ্যমে। আর এই পরিকল্পনা একটি অবিরাম প্রক্রিয়া। পরিকল্পনা কি? একটি অবিরাম প্রক্রিয়া। আর নিউম্যান বলেন ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তই হচ্ছে পরিকল্পনা। আবারও বলছি, নিউম্যান বলেছেন ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। তো পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য আছে। পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন পরিকল্পনা সব কাজের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে কাজ আরম্ভ করার আগে চিন্তা ও মনন প্রক্রিয়া। কাজ শুরু করার আগে চিন্তা এবং যে মানসিক যে প্রক্রিয়া, মনন প্রক্রিয়া এটা। তারপর পরিকল্পনা থেকে ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান করা যায়। একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আবার পরিকল্পনা কাজের ভারসাম্য বজায় রাখে। পরিকল্পনা কাজের গতি সঞ্চার করে। পরিকল্পনা সুষ্ঠু হলে লক্ষ্য অর্জন সহজতর হয়। এই হলো পরিকল্পনার বৈশিষ্ট্য। এখন এই পরিকল্পনা গ্রহণ করতে গেলে কতগুলো নীতি অনুসরণ করতে হয়। এই নীতিগুলো এখানে উল্লেখ করছি, দেখো বোর্ডে লেখা আছে। সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আমরা যে কাজটি করব, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ 1 নম্বর নীতি। সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আগে লক্ষ্য ঠিক করতে হবে যে কোন কাজ করা হবে, কোন লক্ষ্যে আমি পৌঁছাতে যাচ্ছি। সেই লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সেই লক্ষ্যের সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, তাহলে পরিকল্পনাটি সুন্দর হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সহজবোধ্যতা। পরিকল্পনাটি যেন সহজবোধ্য হয়। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা তো ঠিক করছি যে কে করবে, কিভাবে করবে, কার দ্বারা করা হবে, কত সময় লাগবে, এই সম্পর্কে সহজবোধ্যতা থাকতে হবে। অর্থাৎ সহজে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, পরিকল্পনাটা একটু সহজবোধ্য হবে। আচ্ছা, এরপরে উত্তম বিকল্প গ্রহণ। একটা কাজের আরেকটা বিকল্প পথ থাকতে পারে, বিকল্প কোনো পন্থা থাকতে পারে যে কাজটা এভাবে না করে আরেকভাবে করলে হয়। যেমন আমরা যদি উদাহরণে বলি যে তুমি সকালে কলেজে যাবা,
তাই তো? এটা হলো তোমার লক্ষ্য। তো এই সকালে কলেজে যাবা, কলেজে যাওয়ার জন্য তোমার বাড়ি থেকে কলেজের যে দূরত্ব, তুমি কিভাবে যেতে পারো। যেমন তুমি পায়ে হেঁটে যেতে পারো, তুমি রিক্সার মাধ্যমে যেতে পারো, বা অন্য কোনো যানবাহনে যেতে পারো। আবার মনে করতে পারো না বাড়িতে যদি গাড়ি থাকে সে গাড়িতে যেতে পারো। আবার যদি কোনো মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর কথা বলা হয়, সেক্ষেত্রে যদি সে ভাবে যে না আমার বাবা কালকে একটা গাড়ি কিনবে, সেই গাড়িতে আমি কাল সকালে কলেজে যাব, হতে পারে, তাই না? তাহলে এটা কি হচ্ছে, বিকল্প, একটার বিকল্প আরেকটা। আচ্ছা, এক্ষেত্রে উত্তম বিকল্প গ্রহণ, এখান থেকে কোন বিকল্পটা তোমার জন্য ঠিক, সঠিক বা ভালো, সেটা তোমাকে গ্রহণ করতে হবে। যে বা মধ্যবিত্ত পরিবারের সন্তানের কথা, মানে শিক্ষার্থীর কথা যদি আমরা ধরি, এখন সে যদি ভাবে যে না কাল সকালে বাবা একটা গাড়ি কিনবে, সেই গাড়ি কেনার পরে আমি সেই গাড়িতে করে কলেজ যাব, তাহলে কি তার জন্য সে পন্থাটা উত্তম বিকল্প পন্থা হলো না। হ্যাঁ, সে কী করতে পারে, অন্য কোনো যানবাহনে যেতে পারে, বা রিক্সা যেতে পারে, বা যদি তার বাড়ি থেকে কলেজের দূরত্ব কম হয় তাহলে সে হেঁটে যেতে পারে, ঠিক তো? আচ্ছা, এরপরে অতীত মূল্যায়ন। অতীত মূল্যায়ন, কোনো কাজের যদি অতীত কোনো অভিজ্ঞতা থাকে সেটা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ মূল্যায়ন মানে কি, যাচাই বাছাই করা। তাহলে অতীত মূল্যায়ন করতে গেলে যে গতকালকে আমি কলেজে গেছিলাম বা আজকে কলেজে গেছিলাম, এই যে আর আগামীকাল কলেজে যাব, তাহলে এখানে তিনটা কালের কথা আমরা বলছি, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। যে আমি ভবিষ্যৎ অর্থাৎ এখানে যেটা বলছি যে আমি যদি 3 দিনের কথা বলি, গতকাল তুমি কলেজে গেছিলে, আজকে কলেজে গেছো, আর আগামীকাল কলেজে যাবা। আজকে রাত্রে যদি তুমি চিন্তা করো যে আগামীকাল আমি কলেজে কিভাবে যাব, কোনভাবে যেতে পারি, তাহলে তোমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যে আজকে আমি কিভাবে গেছিলাম, সেই যাওয়াটা আমার সঠিক ছিল কিনা, বা আমার যাওয়ার পদ্ধতিটা ঠিক ছিল কিনা, অল্প সময় ব্যয়ে অল্প অর্থ খরচে যেতে পেরেছি কিনা, বা অল্প শক্তি ব্যয় করে কষ্ট কম হচ্ছে সেভাবে কোন পদ্ধতিতে যাওয়া যায়, সেটা অভিজ্ঞতা যদি থাকে, তাহলে সেই অভিজ্ঞতাকে তুমি কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে পারো। আর গতকালকে তুমি কিভাবে গেছিলে, বা ইতিপূর্বে তুমি কিভাবে গেছো, কলেজে যাতায়াত করছো, সেই যাতায়াতের ধরনগুলো যদি বা মাধ্যমগুলো যদি তুমি ইয়ে করো, বিবেচনা করো, চিন্তা করো, তাহলে তোমার আগামীকাল যাওয়ার পথটা কিন্তু অনেকটা সুগম হবে। মানে সহজ পদ্ধতিতে অল্প খরচে অল্প শক্তি ব্যয় তুমি কিন্তু কলেজে যেতে পারবে, তাই তো? আচ্ছা, এটা হলো অতীত মূল্যায়ন। এরপরে মতামত যাচাই। মতামত যাচাই কাদের, যে কোনো কাজ করতে গেলে পরিবারের সদস্যদের মতামত যাচাই করতে হবে। পরিবারের একাধিক সদস্য নিয়ে পরিবার গঠিত হয়, আমরা তো জানি এক পরিবারে একাধিক সদস্য থাকে, এই সদস্যদের মতামত যাচাই করতে হবে। শুধু যে কোনো বিষয়ে কাজ করতে গেলে পরিবারের সকল সদস্যদের মতামত নিয়ে তারপরে একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে বা সঠিক কাজের যে ধারণা পাওয়া যায়, সেই ধারণা নিয়ে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। এরপরে সদস্যদের মধ্যে সুসম্পর্ক। সদস্যদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে, তাহলে পরিবারের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা কখনোই সম্ভব না। কারণ পরিবারের সদস্যদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে একে অপরের সহযোগিতায় কোনো কাজ করা সম্ভব হবে না। একজন কাজ করতে চাইলে আরেকজন বিরোধিতা করবে, বা একজন আরেকজনের অসুবিধাগুলো মানে সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য পরিবারের সদস্যদের মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে। এরপরে বাস্তবমুখী হতে হবে। 7 নম্বর পয়েন্ট, বাস্তবমুখী। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবমুখী হতে হবে, পরিকল্পনাটি যেন বাস্তবমুখী হয়। কেমনভাবে বাস্তবমুখী করার কথা আমরা বলতে পারি, যেমন একটু আগে উদাহরণে বলছি, তুমি আগামীকাল কলেজে যাবে, সেক্ষেত্রে যদি মধ্যবিত্ত পরিবারের কোনো শিক্ষার্থীর কথা আমরা বলি যে আগামীকাল বাবা গাড়ি কিনবে, সেই গাড়ি করে আমি কলেজে যাব, ঠিক আছে? তাহলে সেটা কি হবে, সেটা কি বাস্তবমুখী হবে? বাস্তবে রূপ নেবে না। যা বাবা গাড়ি কিনলো না, আমারও কলেজে যাওয়া হলো না, এরকম তো করা যাবে না। তাহলে অবশ্যই সেটা বাস্তবমুখী করার জন্য বাস্তব পরিকল্পনা যেন বাস্তবমুখী হয়, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে। এরপরে স্বল্প ব্যয় সাপেক্ষ। স্বল্প ব্যয় সাপেক্ষ পরিকল্পনাটি হতে হবে যাতে ব্যয় কম হয়, অল্প ব্যয়ের মাধ্যমে, অল্প টাকা পয়সা খরচের মাধ্যমে অর্থের অপচয় যাতে না হয়, সেদিকে খেয়াল করে পরিকল্পনা করতে হবে। তাহলে পরিকল্পনা স্বল্প ব্যয় সাপেক্ষ হতে গেলে আমরা যদি পূর্বের উদাহরণে আসি, যে গাড়ি কিনবে, সেই গাড়ি করে কলেজে যাবে, তাই তো? এরকম মনে করলে কি সেটা কি স্বল্প ব্যয় সাপেক্ষ হবে? হবে না। তাহলে তোমার এখানেও সবগুলো পয়েন্ট যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে 1 থেকে 8 নম্বর যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সব দিকে বিবেচনা করে এই বিষয়গুলো বিবেচনা রেখে তারপর পরিকল্পনাটির গ্রহণ করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
পরিকল্পনা গ্রহণের গুরুত্ব। পরিকল্পনা গ্রহণের গুরুত্ব আছে, পরিকল্পনা কেন গ্রহণ করব সেই গুরুত্বগুলো এখন আলোচনা করি। পরিকল্পনা প্রণয়ন গৃহ ব্যবস্থাপনার একটি মৌলিক এবং অন্যতম একটি বিষয়। আর যে কোনো কার্য পরিচালনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে এই পরিকল্পনা। আর একটি সুষ্ঠু পরিকল্পনা নানাবিধ সুফল বয়ে আনে। যেমন ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ কার্যক্রমের পথ নির্দেশনা হিসেবে কাজ করে, ফলে লক্ষ্য নির্ধারণ সহজ হয়। পরিকল্পনা করা থাকলে কাজের ঝুঁকি কম থাকে বা অনিশ্চয়তা হ্রাস পায়। কাজের ঝুঁকি কম থাকে, যেমন যে কখন কিভাবে কি কাজ করা হবে এই ঝুঁকিটা কিন্তু কম থাকে এবং অনিশ্চয়তা দূর হয়, অনিশ্চয়তাটা হ্রাস হয়। তারপরে পরিকল্পনা কাজের প্রেরণা সৃষ্টি করে, কাজ করতে উদ্বুদ্ধ করে। যে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে, কে করবে, কিভাবে করবে, কার দ্বারা করা হবে, কখন করা হবে, এটা যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে কি হয়, আমাদের কাজে প্রেরণা যোগায়, কাজ করতে উৎসাহ বোধ করি আমরা। 4, পরিকল্পনা মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে। অর্থ, সময় ও শক্তি সাশ্রয়ে সহায়তা করে হলো পরিকল্পনা। তোমরা ইতিপূর্বে জেনেছো গৃহ ব্যবস্থাপনার অন্যতম একটি মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ, সময় এবং শক্তি বাঁচিয়ে কাজ করা। অর্থ, সময় এবং শক্তি, এই তিনটা জিনিস আমাদের কি সম্পদ, তাই তো? এই তিনটাই আমাদের সম্পদ। সময় এবং শক্তি হলো আমাদের মানবীয় সম্পদ, আর অর্থ কি, আমাদের বস্তুবাচক সম্পদ। এই মানে মানবীয় এবং বস্তুবাচক সম্পদের সঠিক ব্যবহার করে বা এর সুষ্ঠু ব্যবহার করে কিন্তু আমাদের কাজ করতে সহায়তা করে কি, এই পরিকল্পনা। কাজে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে। পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে এলোমেলো ও অগোছালো বা খামখেয়ালিপূর্ণ হয়। পরিকল্পনা ছাড়া কাজ করলে কি হচ্ছে, কাজ এলোমেলো হচ্ছে, খামখেয়ালিপূর্ণ হচ্ছে এবং অগোছালো হয়। আর পরিকল্পনা কাজ করা থাকলে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়। 6 নম্বর পয়েন্ট, যেটা সর্বশেষ পয়েন্ট, পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার অন্যান্য কাজ যেমন সংগঠন, নিয়ন্ত্রণ, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আজকে আমরা এখন আলোচনা করলাম কোনটা, গৃহ ব্যবস্থাপনার ধাপগুলোর ভিতরে প্রথম যে ধাপ পরিকল্পনা, সে পরিকল্পনা সম্পর্কে কিন্তু আলোচনা করা হচ্ছে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরেকটু ভালোভাবে পড়ে নেবে এই প্রত্যাশায়, এবং সকলের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।